ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, আমানতের পরিমাণ 12,500 কোটি ছাড়ালো। 2025 সালে জমা হয়েছে 3,500 কোটি টাকার বেশি। এক দশক পর রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট, সাবেক গভর্নর আতিউর সহ 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা যাচাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। বিদেশি নাগরিকও যদি আমাদের বাংলাদেশের কোনো অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট থাকে তাদের বিচার করা সম্ভব। নিরাপত্তার ঘেরাটোপ যেন জনবিচ্ছিন্ন না করে এসএসএফ এর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে কৌশলগত দক্ষতা অর্জনের তাগিদ। চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। এখন থেকে সব বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, জানালেন শিক্ষামন্ত্রী। প্রথম শ্রেণীতে হবে নামমাত্র ভর্তি মূল্যায়ন। শুনছি আমি এক সময়, এখন তো আর মিটারে প্রশ্ন আসে না। সাধারণত নর্মালি ভাড়া হলো 500 টাকা, 400 টাকা, কিছু কিছু সময় আছে ওরা ভাড়া চায় 800, 1000। রাজধানীর গণপরিবহনে অরাজকতার আরেক নাম সিএনজি অটোরিকশা, মিটার বন্ধ রেখে ভাড়ার নামে নৈরাজ্য, মাথা ব্যথা নেই বিআরটিএর। ভারসাম্যহীন জনবল নিয়ে চলছে স্বাস্থ্য খাত, রিপোর্ট পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর। প্রয়োজনের তুলনায় মাত্র 1/3 স্বাস্থ্যকর্মী আছে বেশি। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সুইস ব্যাংকে ফুলে ফেঁপে উঠেছে বাংলাদেশিদের জমানো টাকা। হিসেব মতে এই অর্থ 12,512 কোটি। কেবল 2025 সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%, অর্থাৎ বছরের ব্যবধানে জমা হয়েছে 3,600 কোটি টাকার বেশি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের মতে গত বছরের ডিসেম্বর নাগাদ সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 83,41,00,000 সুইস ফ্র্যাঙ্ক। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। সুইস ব্যাংকগুলো গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে কঠোরভাবে। প্রচলিত বিশ্বাস হচ্ছে অবৈধ আয় আর কর ফাঁকির জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারা ক্ষমতায় থাকাকালীন 2025 সালে সুইস ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বাংলাদেশিদের আমানত। গত এক যুগ ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক, যদিও প্রকাশ করে না গ্রাহকের তথ্য। 2025 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন 83,41,00,000 সুইস ফ্রা। প্রতি ফ্রা 150 টাকা করে ধরে হিসাব করলে যা দাঁড়ায় 12,512 কোটি টাকার বেশি। আগের বছর এটি ছিল 58,95,00,000 সুইস ফ্রা। টাকার হিসাবে 8,843 কোটির বেশি। অর্থাৎ সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%। এই সময় অর্থ বেড়েছে 3,369 কোটি টাকা। গত 2 বছর হিসাবে নিলে 2023 সালের তুলনায় আমানত বেড়েছে প্রায় 46 গুণ। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত এই অর্থ দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল 2021 সালে 87,11,00,000 সুইস ফ্রা। এর পরে 2 বছর নজিরবিহীন হারে টাকা তুলে নেয় বাংলাদেশিরা। ফলে 2023 সালে আমানত কমে দাঁড়ায় মাত্র 1,77,00,000 সুইস ফ্রা। 2024 ও 25 সালে হঠাৎ এই উলম্ফনের কোনো কারণ উল্লেখ করেনি সুইস ব্যাংক কর্তৃপক্ষ। যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা করে থাকেন, তবে ওই টাকা এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও নেই এই হিসাবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় 10 বছর ধরে চলা তদন্তের পর
খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জন, ভারত, শ্রীলঙ্কা, চীন সহ দেশি বিদেশি মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। অভিযোগপত্র যাচাইয়ের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়েছে সিআইডি। বাংলাদেশ ব্যাংক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে হ্যাকাররা। এরপর নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকে পাঠানো হয় 35টি ভুয়া পেমেন্ট নির্দেশনা। এর মধ্যে 5টি লেনদেনে 101 মিলিয়ন অর্থ চলে যায় ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। পরে সেখান থেকে ক্যাসিনো সহ বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার করা হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনার পর দেশে বিদেশে শুরু হয় তদন্ত। উঠে আসে সাইবার নিরাপত্তার দুর্বলতা, ব্যাংকের অভ্যন্তরীণ ত্রুটি এবং আন্তর্জাতিক অপরাধ পাচার চক্রের সম্পৃক্ততার তথ্য। যদিও দশক পেরিয়ে গেলেও পুরো অর্থ ফেরত পায়নি বাংলাদেশ। শুরু থেকেই এই ঘটনায় হওয়া মতিঝিল থানার মামলাটি তদন্ত করে সিআইডি। 10 বছর পর একটি খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জনকে অভিযুক্ত করা হয়। এছাড়া ফিলিপাইনের 36, ভারতের 4 এবং শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। সম্প্রতি অভিযোগপত্রের খসড়া যাচাই ও আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। অভিযোগপত্রে বেশিরভাগ অভিযুক্ত ব্যক্তি বিদেশি নাগরিক হলেও ফৌজদারি আইন অনুযায়ী তাদের বিচারও বাংলাদেশে হবে, এমনটাই জানান সুপ্রিম কোর্টের আইনজীবী। সিআরপিসিতে দেখবেন টার্ম আছে এনি পারসন, আর পেনাল কোডে একটা সেকশন মানে অফেন্সগুলো শুরু হয়েছে একটা শব্দ দিয়ে, সেটা হলো হুএভার। এনি পারসন ইনক্লুডস ফরেন অর নন ফরেন বা বাংলাদেশের নাগরিক, আর হুএভার অলসো ইনক্লুডস এনি পারসন আইদার এনি সিটিজেন্স অফ বাংলাদেশ অর নন সিটিজেন্স অফ বাংলাদেশ অথবা ফরেন সিটিজেন্স। তাহলে এই দুটো শব্দ দ্বারা আমরা কিন্তু পাচ্ছি সেটা হলো যে বিদেশি নাগরিকও যদি আমাদের বাংলাদেশের কোনো অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট থাকে তাদের বিচার করা সম্ভব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পক্ষে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, এতে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা অপরাধ করার চিন্তাও করবে না। আমাদের কোনো ব্যক্তি, কোনো কর্মকর্তা তাদের গাফিলতি হোক বা ইন্টেনশনালি হোক, যাতে কখনোই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো ক্ষতি করার মতো ধৃষ্টতা যাতে দেখাতে সাহস না পায়, এর জন্য একটা এক্সাম্পল আমাদের কাছে খুবই দরকার। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। অভিযোগপত্র নিয়ে প্রাথমিকভাবে মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে লক্ষ্য রাখতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দায়িত্ব পালনের সময় জনগণ যেন দুর্ব্যবহারের শিকার না হয়। দুপুরে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি ও তথ্য প্রযুক্তির অবাধ বিকাশ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবেলায় এসএসএফ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুতি জরুরি। 40 বছর আগে প্রতিষ্ঠিত হলেও 1991 সালের 27 সেপ্টেম্বর নাম পরিবর্তন করে নবরূপে যাত্রা শুরু করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাই বিশেষ এই বাহিনীর কাজ। বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ দিনগুলোতে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় এসএসএফ সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি। মরহুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এসএসএফকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তার জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
বর্তমানে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ-এর পিছিয়ে থাকার সুযোগ নেই। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অন্যদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে ভারসাম্য রক্ষা করে এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল সাজানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আমি আমার গাড়িবহরের আকার সীমিত করেছি। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে হয়তো দক্ষতা এবং নিরাপত্তা কৌশলের উপরে বেশি জোর দিতে হচ্ছে। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। রেড বুকের নির্দেশনার পাশাপাশি সময় এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, অন্য সকল নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা বলয় তৈরির আহ্বান জানান তারেক রহমান। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্র ঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে এই গ্রুপের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 10টায়। নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্র এগিয়ে থেকেও দক্ষিণ কোরিয়ার কাছে 2-1 গোলের ব্যবধানে ও দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে 2-0 গোলের ব্যবধানে হেরেছে। নকআউট পর্বে সরাসরি ওঠার সম্ভাবনা জোরালো রাখতে আজকের ম্যাচে দুই দলের 3 পয়েন্টের বিকল্প নেই। চেক প্রজাতন্ত্র দলের মূল ভরসা প্যাট্রিক শিক ও লাডিস্লাভ ক্রাচি। বিপরীতে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে থেম্বাজোয়ানে এবং স্পেফেলে সিথোলের রেড কার্ডের কারণে এই ম্যাচ মিস করছেন। বিশ্বকাপে আজ মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ড ও বসনিয়া। ম্যাচটি মাঠে গড়াবে রাত 1টায়। গ্রুপ বিতে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে দু দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করে পয়েন্ট টেবিলে দুই দল এখন সমান অবস্থানে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে পয়েন্ট হারালেই পিছিয়ে পড়তে হবে। যারা জিতবে তারাই চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর তাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে 3 পয়েন্টই হবে দুই দলের মূল লক্ষ্য। হাইতির বিপক্ষের ম্যাচে ভিন্ন কৌশলে মাঠে নামার কথা ভাবছে ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে 4-2-3-1-এর বদলে 4-2-4 ফরমেশনে দল সাজাতে পারেন কার্লো আনচেলত্তি। শুধু তাই নয়, একাদশে 2 থেকে 3টি পরিবর্তনও আসতে পারে। জায়গা হারাতে পারেন পাকেতা ও ক্যাসেমিরো। নেইমারের অনুশীলন শুরু করাতে যেন অনেকটা ফুরফুরে মেজাজ এখন ব্রাজিল শিবিরে। কিন্তু তাই বলে মরক্কোর বিপক্ষে ম্যাচের করা ভুলগুলো ভুলে যাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের অনুশীলন কভার করে দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো বলছে ফরমেশনে পরিবর্তন আনার কথা ভাবছেন ডন কার্লো। মরক্কো ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলেছিল ব্রাজিল। এই কম্বিনেশনে বিল্ড আপ তৈরি হয় ছোট ছোট পাস দিয়ে, মূলত মাঝ মাঠ থেকে। কিন্তু মিডফিল্ডের ব্যর্থতায় সেই কৌশল থেকে বেরিয়ে ব্রাজিলের বড় শক্তি উইঙ্গারদের উপর আস্থা রেখে গেম প্ল্যান তৈরির কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেলেসাও সংশ্লিষ্টরা বলছেন আক্রমণে যাবার সময় 4-2-4 আর ডিফেন্স করার সময় 4-4-2 কৌশলে খেলার কথা ভাবছেন আনচেলত্তি। অনুশীলনে সেই ফরমেশনে ড্রিলও করেছে দল। বিশ্বকাপের আগে ব্রাজিল দলকে একাধিক ম্যাচে এই ফরমেশনে খেলিয়েছিলেন এই ইতালিয়ান টেকটিশিয়ান। ধারণা করা হচ্ছে হাইতি ম্যাচে শুরুর একাদশে আসবে পরিবর্তন। পাকেতার পরিবর্তে লুইস হেনরিকে আর ক্যাসেমিরোর জায়গায় ড্যানিলো সান্তোস অথবা ফেবিনহোকে দেখা যেতে পারে। সেই সাথে ইগোর থিয়াগোর পরিবর্তে ম্যাথিয়াস কুনার
মূল একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তবে হাইতি ম্যাচের আগে ব্রাজিল শিবিরে ইনজুরি নিয়েও কিছুটা দুশ্চিন্তা আছে। বুধবারের সেশনে আলাদাভাবে ট্রেনিং করেছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইশ ও ফরওয়ার্ড রাফিনিয়া। মরক্কোর বিপক্ষে ম্যাচের পর দুজনেরই কিছুটা ডিসকমফোর্ট আছে। এদিকে নেইমার দ্রুত ফিট হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন। প্রতিদিন 2 সেশনে কাজ করছেন এই স্ট্রাইকার। মূলত স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলের এই পোস্টার বয়কে মাঠে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে দলটির চিকিৎসকরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এখন থেকে সারা দেশে একই প্রশ্নপত্রে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সচিবালয় ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, সব বোর্ড পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে নেয়ার পরিকল্পনা আছে সরকারের। শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের খেলাধুলা উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামী 20 জুন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল ও ট্যাবের গণ্ডিতে আটকে না পড়ে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া কার্যক্রমের পাশাপাশি গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সুস্থ সিটিজেন তৈরি করতে হলে স্পোর্টস দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী চান যে আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীরা যেন ট্যাবে মোবাইলে আটকে না যায়, তারা যেন আসলে সুশৃঙ্খলভাবে ক্রিয়েটিভ জিনিসপত্রের সাথে জড়িত থাকে। শিক্ষামন্ত্রী জানান, 29 জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনাল। সেখানেও যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী 2 জুলাই থেকে সারা দেশে হতে যাওয়া এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। আর প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা থাকলেও তা হবে নামমাত্র। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। কোচিং সেন্টার যাওয়ার মতো কোনো ভর্তি করা না। অ্যাট দ্য সেম টাইম প্যারালি আমরা ক্যাশমেন্ট এরিয়ার উপরেও কাজ করছি। আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস একটা নমিনাল ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সিট অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করব। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার সার্টিফিকেট নির্ভর নয়, কারিগরি জীবনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। আমাদের যারা আগামী বাংলাদেশ গড়ে তুলবে তাদেরকে যেন বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা দিতে পারে। রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি থাকবে, আরও বেশি ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ থাকবে। বিশেষত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 4 থেকে 2টা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি। একটা সাবজেক্টের নাম হচ্ছে স্পোর্টস, আর একটা সাবজেক্ট হচ্ছে কালচার। শিক্ষা, খেলাধুলা ও উদ্ভাবন, এই 3 ক্ষেত্রকে সমন্বয় করে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসাবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা খাতের 3 নীতি নির্ধারক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সংসদের কোনো সদস্য ঋণ খেলাপি নেই। যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণ খেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অফ অর্ডারের দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে, তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি। এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপিদের ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। জামায়াত ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। একই সাথে এই এমপিকে ওয়াশিং মেশিন কিনে দিতে প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা কিনে দিতেও তিনি অনুরোধ করেন। সংসদে এর তীব্র প্রতিবাদও জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান।
পার্থর এমন প্রস্তাবকে জামায়াত এমপির জন্য অসম্মানজনক হতে পারে বলে মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, সংসদে জামায়াত এমপির গৃহস্থলী জিনিস চাওয়া ঠিক হয়নি, এতে সংসদ বিব্রত হয় বলেও মন্তব্য তার। এর আগে বুধবার প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের বরাদ্দ দেয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, পর্দা দেওয়ার দাবি জানান জামায়াতের এমপি মিজানুর রহমান। আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরে যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারেস না করতো। আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আমার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? সিএনজি চালিত অটোরিকশা এখন আর মিটারে চলে না, ভাড়া ঠিক হয় চালক মালিকের ইচ্ছে মতো। রাইড শেয়ারে চলা সিএনজিগুলোরও ভাড়ার কোনো স্বচ্ছতা নেই। ব্যক্তিগত সিএনজি এখনও ভাড়ায় চলছে পুলিশ, সাংবাদিক বা তাদের স্ত্রীদের নামে। ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে জেলার পরিবহনগুলো দেদারসে ঢুকছে মহানগরের রাস্তায়। সব মিলিয়ে এই সিএনজি অটোরিকশা নিয়ে রাজধানীর গণপরিবহনে অরাজকতা চলছে। সহকর্মী লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন আরেক সহকর্মী তানফির সিদ্দিক টিপু। টাকা যদি আপনার রামপুরা যান, আপনার মনে করেন 150 টাকা নিবে। আমরা মৌখিকভাবে তো কন্ট্যাক্টে নিয়ে যাই আপনার 150 থেকে 200 টাকা। মিটারে কত আসতো? মিটারে হয়তো 100 টাকা বা 20 টাকা আসতো। 2 দশকের বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে চলছে এই বাহনটি। সবশেষ 2015 সালের নভেম্বরে সিএনজি চালিত 3 হুইলারের ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। প্রথম 2 কিলোমিটার 40 টাকা, তারপর প্রতি কিলো 12 টাকা হিসাবে ভাড়ায় চলার কথা সিএনজিগুলোর। তখনও চলেনি, এখনও এ ভাড়ায় চলে না। এখন তো এমনকি মিটারও থাকে না সিএনজিতে। চালক বা যাত্রী কারোরই মনে নেই শেষ কবে মিটারে ভাড়া দিয়েছেন, নিয়েছেন। শুনছি আমি এক সময়, এখন তো আর মিটারের প্রশ্ন আসে না। উত্তরা থেকে সদরঘাট যায়, সাধারণত নর্মালি ভাড়া হলো 500 টাকা, 400 টাকা। কিছু কিছু সময় আছে ওরা ভাড়া চায় 800, 1000, ওদের মন মতো, ইচ্ছা মতো। বেশ কয়েক বছর হলো গণপরিবহনে যোগ হয়েছে রাইড শেয়ারিং। কিছু সিএনজি এখন চলে রাইড শেয়ারিং অ্যাপে। কিলোমিটারে ভাড়া 17 টাকা, যেখানে এখনও সরকারি রেট 12 টাকা। বেসিক ভাড়া আছে 50 থেকে 60 টাকা, 17 টাকা কিলোমিটার। অ্যাপ ছাড়া তো যাত্রী ড্রাইভারে ঠকাইবো আর ড্রাইভার যাত্রী ঠকাইবো, নিয়ম তো এই। পরিবহনের ভাড়া নির্ধারণ করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যানের জবাব, কোনো নির্দিষ্ট একটি গাড়ি বা রুট নিয়ে ভাবছেন না তারা, বরং সামগ্রিক পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর পরিকল্পনা তাদের। সুনির্দিষ্ট কোনো একটা গাড়ি কেন্দ্রিক না, আমরা ওভারঅল যে আমাদের পরিবহন ব্যবস্থাপনাটা আছে সেটাকে আমরা আরও ডিজিটাইজ করতে চাই, জনবান্ধব করতে চাই, নিরাপদ করতে চাই। সবুজ, রূপালী, চলাচলের সীমানা ভেদে ভিন্ন রঙের সিএনজি চালিত অটোরিকশার দেখা মেলে। শুধু ঢাকা মেট্রো নম্বর প্লেটের সিএনজিগুলোর অনুমতি আছে মহানগরের ভেতরে চলার। রূপালী রঙেরগুলো ব্যক্তিগত, কিন্তু সেগুলোও চলছে ভাড়ায়। এছাড়াও জেলার সিএনজিগুলো দেদারসে ঢুকছে মহানগরে। নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে তো এটা চলার অনুমতি নাই, আছে না, এটা চলার অনুমতি নাই, এই কারণে লাইনে দেওয়া হয়েছে আর কি। মেন মালিক হলো আপনার পুলিশে। আচ্ছা। আর যার আন্ডারে চলে একটা মিস্ত্রি, কন্ট্রাক্টের নিচে গাড়িটা। সামনে থাকা ট্রাফিক পুলিশ বলছেন কিছুই করার নেই তার। ঢাকার বাইরের সিএনজি এখন এখানে এনারা যে কেন রাখছে বা কিভাবে গাড়ি চলে এটা তো জানি না। একটা নাম্বার দেয়া, একটা গাড়ি দিয়ে আপনার 4-5টা গাড়ি চলছে। ঢাকার ভেতর সিএনজি রুট পরিচালনা করা লাইনম্যানের একজন জানালেন, মেট্রো এলাকায় নতুন করে কোনো সিএনজির লাইসেন্স দেয়া হচ্ছে না। জেলা সিএনজির দামও মেট্রোর চেয়ে কম। এ সুযোগ কাজে লাগাচ্ছে অনেকে, ভাগ দিচ্ছে পুলিশকে। কিছু পুলিশ সদস্য নিজেরাই সিএনজি কিনে রাস্তায় নামিয়েছেন। পুলিশের তো এমনি একটা পাওয়ার আছে, তারা ওই যে 3-4 লাখ টাকার ভিতরে হয়তো জেলা গাড়িগুলো কিনে। যখন গাড়ি ধরে তখন তো যে পুলিশের নাম্বার থাকে, তখন সে বলে যে এটা আমার গাড়ি, সেটা দেন, আমি অমুক অমুক।
আমি অমুক বেচের অমুক, তখন ওই সার্জন ছেড়ে দিতে বাধ্য। একটা জিনিস কি, যে চোরে চোরে খেলতে পাই যেরকম। এসবের বিনিময়ে পুলিশকে যে টাকা দেয়া হয়, সিএনজি চালকরা এটাকে বলেন মান্তি। মান্তি খায়, মান্তি দিয়ে চলতেছে, মাসিক সিস্টেম 3000 টাকা। এটি পুলিশের মান্তি দেওয়া চলে। পুলিশে ধরছে এক জায়গায়, স্যারের লোক কথা কম, ফোনে কথা কইছে এমুক স্যারের গাড়ি ছেড়ে দিছে, মানে উনি তো টাকা খায়। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলছেন এ সবই তাদের জানা, নিয়মিত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। সিএনজি মালিকের একটা বড় অংশ একটা পুলিশ, একটা বড় সংখ্যক হচ্ছে সাংবাদিক, এবং একটা বড় অংশ হচ্ছে গৃহবধূ। এবং গৃহবধূ কোথা থেকে আসলো? এই গৃহবধূর একটা বড় অংশ হচ্ছে যে পুলিশের ওয়াইফ। আমরা জানি এগুলো, আমরা ব্যবস্থা নিই, অবশ্যই ব্যবস্থা নিই। এই নগর পরিকল্পনাবিদের পরামর্শ, সিএনজি বা রাইড শেয়ারিং অ্যাপ সবকিছুকেই একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোতে আনতে হবে। পুরো সিস্টেমটাকে সিএনজি সহ যারা প্রাইভেটলি চালাবেন সবাইকে একটা নির্দিষ্ট একটা ব্যাকরণে আনতে হবে। জনগণ জানি যে আমরা কত টাকা দিচ্ছি প্রতি কিলোমিটার, কেন দিচ্ছি, এবং সেটা যেন হঠাৎ করে অনেক বেশি না হয়। গত বছর ফেব্রুয়ারিতে সিএনজি চালিত অটোরিকশা মিটারের বেশি ভাড়া আদায় করলে 50,000 টাকা জরিমানা ও মামলা দেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয় বিআরটিএ। প্রতিবাদে চালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করলে বাধ্য হয়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। এখন এ পরিবহন চলছে চালক মালিকের ইচ্ছে মতো, ভাড়া নিয়ে নেই কোনো জবাবদিহিতা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেওয়া হবে বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীতে যত্রতত্র যাত্রী ওঠানো যাবে না, বাস চলবে কোম্পানি ভিত্তিক। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি। জানান, রেল সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে। মেট্রো রেলের পাশে হবে মনোরেল। আর পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, সেতুর ক্ষতি হবে না। রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল মোয়াখালী, সায়দাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী সরিয়ে নিতে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার গঠনের পর এসব টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে উঠে আসে এসব আলোচনা, যেখানে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকার পাশে আগে বাস ডিপো করা হবে, এরপর 2 থেকে 2.5 বছরের মধ্যে সরিয়ে নেওয়া হবে এসব টার্মিনাল। 2 থেকে 2.5 বছরের মধ্যে গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। মন্ত্রী জানান, রেল সেক্টরেও 3 বছরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন আসবে, এজন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার মেট্রো স্টেশনের সংযোগস্থলে বিভিন্ন রুটে তৈরি করা হবে মনোরেল। ব্রড গেজের আরও 200 এডিবির সহায়তায় কোচ আনতে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মিটার গেজের আরও 60 থেকে 70টা লোকোমোটিভ আনার চেষ্টা করছি। এটা যদি আনতে পারি তাহলে ট্রেন যোগাযোগের যে জরাজীর্ণতা দেখছেন সেটার একটা বড় পরিবর্তন হবে। সেতুমন্ত্রী আবারও দাবি করলেন, পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি। নির্মাণ চুক্তি অনুসারে ঠিকাদারের কাজ না করায় সেই মাটি এখন সরিয়ে নেওয়া হয়েছে। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায়, যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। বাস, মেট্রো, মনোরেল মিলিয়ে এক সম্মিলিত যোগাযোগ ব্যবস্থা করতে চায় সরকার বলে সাংবাদিকদের জানান যোগাযোগ মন্ত্রী। এগুলি যুক্ত করে একটা মাল্টিমোডাল যোগাযোগ সিস্টেম ঢাকা এবং আন্তঃজেলাতে আমরা করতে চেয়েছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে কিছু বিষয়কে জোরালোভাবে নিয়ে আসা হচ্ছে বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার নবগঠিত 3টি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের মাঝে প্রতিমন্ত্রী এমন মন্তব্য করলেন। শহীদ জিয়া শিশু হাসপাতালে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি করে পতিত স্বৈরাচারকে আবারও ফেরার সুযোগ করে দিলে তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।
23 জুন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। মানুষের দৃষ্টি, নেতাকর্মীদের দৃষ্টি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23 জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়েরকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে আদালতে আদেশ দেন। বিশেষ ভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষার পরেই আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। মামলার নথি অনুযায়ী রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জুবায়ের সহ 6 জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। গত 10 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। সমনে 17 জন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সিআর মামলায় আহমেদ জুবায়ের সহ 4 জনকে আমরা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করিয়েছিলাম। ওনারা এসেছিলেন আদালতে স্বেচ্ছায়। মামলাটিতে শুনানি করেছি আমরা। শুনানি শেষে বিজ্ঞ আদালত 3 জনকে জামিনে মুক্তি দিয়েছেন এবং আহমেদ জুবায়ের সাহেবের জামিনের আবেদন নামঞ্জুর করে ওনাকে কারাগারে প্রেরণ করেছেন। ভারসাম্যহীন জনমল নিয়েই দেশের স্বাস্থ্য খাত চলছে। ডাক্তার আছে প্রয়োজনের চেয়ে 8,000-এর বেশি, আর অন্য স্বাস্থ্যকর্মী আছে প্রয়োজনের মাত্র 1/3। গ্রামে জনসংখ্যার বড় অংশ থাকলেও স্বাস্থ্যকর্মীর সংখ্যা শহরেই বেশি। সরকারের জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান রিপোর্টের এক গবেষণায় এই বাস্তবতা পাওয়া গেছে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। স্বাস্থ্য খাতে সংকটের শেষ নেই। বড় সংকটের নাম জনবল ঘাটতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি 10,000 জনসংখ্যার জন্য স্বাস্থ্যকর্মী প্রয়োজন 45 জন, আছে মাত্র 12 জন। গ্রামে জনসংখ্যার 62 থেকে 68 ভাগের বসবাস হলেও সেখানে স্বাস্থ্যকর্মী থাকেন মাত্র 25 ভাগ। দেশে চিকিৎসক আছেন 1,36,000, যা প্রয়োজনের চেয়ে 8,000 বেশি। চিকিৎসকদের 60 ভাগ এবং নার্সদের 80% বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং নিপোর্টের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। সরকার এবং আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তর এই জায়গাগুলোতে ইতিমধ্যেই বর্তমান সরকার কাজ শুরু করেছে এবং আমার মনে হয় যে এই গবেষণা প্রবন্ধটি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং হেল্প করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি 10,000 জনসংখ্যার জন্য দরকার 1 জন ডাক্তার, 3 জন নার্স এবং 5 জন ধাত্রী বা মিডওয়াইফ। ডাক্তারের অনুপাত ঠিক থাকলেও নার্স আছে মাত্র 0.74 এবং মিডওয়াইফ আছে 0.07%। এই রেশিও আমরা যদি না বাড়াই তাহলে আমাদের সেবার মান উন্নত হবে না। ডাক্তারের পক্ষে যেটা 9 জন মিলে টিম হওয়ার কথা সেটা 3 জন মিলে টিম। যে কারণে হয় কি, দেখবেন যে একজন পেশেন্টকে যে সময় দেওয়ার কথা ওই টোটাল টিম মিলে সেটা ডাক্তারকে দিতে হয়। সেবা যে মানের পাওয়ার কথা সেটা আমরা পাই না। আমরা প্রায় হসপিটালে গেলে আমরা একটু হতাশ হই। দেশের নতুন নতুন মেডিকেল কলেজ হচ্ছেই, অথচ চিকিৎসক আছে বেশি, বিদেশে কর্মসংস্থানেরও কর্মপরিকল্পনা নেই। ডাক্তার, নার্স, কেয়ার গিভার এদেরকে আমরা এক্সপোর্ট করতে পারি কিনা, তো এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। আমরা কাজ করছি, চেষ্টা হচ্ছে। এবং মূল ইনসেন্টিভটা কি, যে আমরা রেমিটেন্স পাবো অনেক, তাই না? এখনো আমি মনে করি না যে আমাদের সেই অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন কারণে যে আমরা লার্জ স্কেলে হঠাৎ করে এটা করতে পারবো। নিপোর্টের গবেষণায় আরও জানা যায়, স্বাস্থ্যের বিভিন্ন অধিদপ্তরে 28 ভাগ পদে জনবল নেই। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস ও ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেও স্বাক্ষরের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, ফ্রান্স সফরকালে ভার্সাই প্রাসাদে বসে সমঝোতা স্মারকে তিনি সই করেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে ইরান।
প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইসলামাবাদ এগ্রিমেন্ট দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছাবে দুদেশের আলোচক দল। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে চুক্তি সই করবেন না। এদিকে ধীরে হলেও ইরানের উপর থেকে প্রত্যাহার হতে শুরু করেছে মার্কিন নৌ অবরোধ। চুক্তি স্বাক্ষর হলেও আরও কিছুদিন পারস্য উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লোহিত সাগরে 2টি জাহাজ মোতায়েন করছে জার্মানি। বৃহস্পতিবার এই ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। জানিয়েছেন হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মূলত জলপথটিতে পুঁতে রাখা মাইন অপসারণে সহায়তায় আগ্রহী জার্মানি। প্রতিরক্ষা মন্ত্রী জানান, ইরান ওমানের অনুমতি পেলে লোহিত সাগর থেকে জাহাজ দুটি হরমুজের মাইন অপসারণের অভিযানে অংশ নেবে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের অন্তর্বর্তী চুক্তিকে তিনি স্বাগত জানিয়ে বলেন, হরমুজ ইস্যুতে পরবর্তী যে কোনো পদক্ষেপ নির্ভর করবে ওয়াশিংটন তেহরানের আলোচনার অগ্রগতির উপরে। নির্বাচনী ভরাডুবির পর প্রথম মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে তিনি রাস্তায় নামেন। ভোটে হেরে কয়েক দফায় সোশ্যাল মিডিয়ায় লাইভেও এসেছে মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পরে গত 2 জুন ধর্নাতেও বসেছিলেন তিনি এবং সেখান থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তবে যে নেতা নেত্রীরা এখনও মমতার অনুগত রয়েছেন তাদেরও বেশিরভাগের দেখা মেলেনি বুধবারের মিছিলে। মমতার সাথে সামনের সারিতে হাঁটতে দেখা গেছে কুণাল ঘোষ, দোলা সেনের মতো হাতে গোনা কয়েকজনকে। রাজ্যে পালা বদলের পর থেকে সরকারি সম্পত্তি বেআইনিভাবে দখলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং জায়গায় জায়গায় বেআইনি হকারদের উচ্ছেদ শুরু হয়েছে। এর বিরুদ্ধেই এই মিছিল। এ ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।